এপিসোডের প্রথমে আমরা হানকে দেখেছিলাম। হান তো ইয়াও আর ওই সেক্রেটারির সাথে কথা বলে এখান থেকে চলে যায়। আর এদিকে ইয়াও তো বলতে থাকে আমি এই ম্যাটারটা দেখব। এদিকে হান তো ওয়াশরুমে এসে কান্নাকাটি করতে থাকে। ওর অনেক খারাপ লাগে, কেননা সব কিছুর জন্য তো ওর বয়ফ্রেন্ড ওকেই দায়ী করেছে। এরপর আমরা ইয়াওকে দেখি। ইয়াও তো কাউকে ফোন করে আর বলে সিসি ক্যামেরা ফুটেজটা ভালো মতো চেক করতে, আর এই ফুটেজটা ওকে দেওয়ার জন্য। এরপর ও কতক্ষণ পরে হানকে খুঁজতে থাকে, দেখে হান তো অফিসে ছিল না। আর এরপর ও তো ওর দাদিমার কাছে চলে যায়। ও গিয়ে ওর দাদিমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে না, ও শুধু এ কথা ও কথা জিজ্ঞেস করতে থাকে। আর এরপর ও জানতে পারে ওইখানেও হান যায়নি। আর ও দাদি বলে কিছু হয়েছে কিনা। এরপর আমরা দেখি ও তো গাড়িতেও ওকে খুঁজতে থাকে। আর এরপর ওর কাছে ফোন আসে। এরপর আমরা দেখি ও তো ওই মহিলার সঙ্গে দেখা করতে যায়। তখন ওই মহিলা বলে তুমি কাজটা ঠিক করনি, হান মেয়েটার কোনো দোষ ছিল না, কিন্তু ও তো পুরোটাই ফেসে গেল। তখন দেখা যায় ইয়াও বলে আমি আসলে এরকম কিছু করতে চাইনি। আর এরপর ও তো ওই মহিলাকে কংগ্রাচুলেশন জানায়, কেননা এখন নিউ চেয়ারম্যান সেই হবে। আর ওই চেয়ারম্যানকে সরানোই তো ওদের মেন উদ্দেশ্য ছিল। এরপর আমরা দেখি হান তো ওর ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছে, আর ওইখানে ওর ভাইও আসে। ও তো এখানে এসে কান্নাকাটি করতে থাকে আর ওর ফ্রেন্ডকে সব কথা বলে। ওর ফ্রেন্ড তো ইয়াওকে একেবারে ধুয়ে দেয়, বলে ওর সাথে আর কোনো কথা নেই তোমার। তখন তো ওর কাছে একটা ফোন আসে, আর এই ফোনটা তো ওর বয়ফ্রেন্ডের বাবার সেক্রেটারি ফোন করে আর দেখা করতে যায়। এরপর আমরা দেখি ও তো ওই সেক্রেটারির সাথে দেখা করতে যায়, আর গিয়ে দেখতে পায় যে সে তো ভীষণ মন খারাপ করে বসে আছে। তখন ও জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মেয়েটি বলে আসলে তোমাকে ফাঁসানো হয়েছে, এটা তোমার দোষ নয়। এরপর আমরা দেখি ওই মেয়েটা তোকে বলে দেয় যে এই কাজটা কে করেছে। ও তো এখানে এসে ওই মেয়েটাকে ধরে ফেলে, আর এটা ওর একটা কলিগ ছিল। তখন এই মেয়েটা বলে এই কাজগুলো আমি করিনি, আর এখানে কি প্রমাণ আছে যে এটা আমি। তখন হান বলে যে তুমি কি ভুলে গিয়েছো নাকি, তুমি যখন আমার ডেস্কের কাছে এসেছিলে তুমি একটা ব্যাগ নিয়ে এসেছিলে, আর তুমি বেশ কিছু জিনিস চুরিও করেছো। তখন মেয়েটি বলে আমি তো কিছু চুরি করিনি, তুমি সিসি ক্যামেরা ভালো করে দেখতে পারো, আর আমি কোনো ব্যাগ নিয়েও যাইনি। তখন হান তো বলে এই দেখো এটা রেকর্ড হয়ে গেল, এটা যে তুমি করেছো এটাই তার মেন প্রমাণ। ও তো এটা ডাইরেক্ট নিয়ে ইয়াওয়ের কাছে দিয়ে দেয়। আর এরপর বলে দেখো আমি এটা মেল করিনি, এটা ওই করেছে। তখন দেখা যায় ইয়াও তো মেয়েটাকে অনেক বকাঝকা করে। তখন মেয়েটা বলে আমি টাকার জন্য এটা করেছি, আসলে আমি অনেক দূর থেকে অফিসে আসি, আর আমার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না, আর টাকার জন্যই আমার এটা করতে হয়েছে, আমি আর কি করতাম। আর ওই মেয়েটা কাঁদতে থাকে। তখন হান ওর কাছে যায় আর গিয়ে বলে আমিও খুব একটা বড়লোক ফ্যামিলি থেকে আসি না, আমার ভাই এখনও বারান্দাতে ঘুমায়, আর আমরা ওই ছোট্ট বাড়িতেই বসবাস করি। কই আমি তো টাকার জন্য তোমার জন্য এই নৈতিকতা বিক্রি করে দিইনি। আর হান তো ইয়াওকে বলে দেয় সে এই ডিপার্টমেন্টে আর কাজ করবে না, ও অন্য ডিপার্টমেন্টে চলে যেতে চায়, আর বলে এখানে ওর সঙ্গে ও আর কাজ করবে না। ইয়াও তো তখন এটাতে রাজি হয়ে যায়, আর এই মেয়েটাকে এখান থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা দেখি ও তো পরদিন অফিসে আসে, আর ওর কলিগদেরকে বাই বলে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি এদিকে তো ইয়াও ওর ফ্রেন্ডের সাথে এক্সারসাইজ করছিল। তখন ওর ফ্রেন্ড বলে তুমি কাজটা ঠিক করনি, তোমার জন্য হান মেয়েটার এত কষ্ট হলো। তখন ইয়া বলে আমি আবার কি করলাম, আমি তো ঠিক কাজই করেছি, আমি তো ওর কোনো ক্ষতি করতে চাইনি। এরপর আমরা লিনের বাবাকে দেখি, সে তো জেনে যায় যে এই কাজটা কার, আসলে তার এই সেক্রেটারি ওই মেয়েটাকে দিয়ে এই কাজটি করিয়েছে। এরপর দেখা যায় সে তো বলে তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য আমার এই কোম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে, আর এখানে তুমি আর কাজ করতে পারবে না। এটা বলে ওই মেয়েটাকেও বের করে দেয়। আর এদিকে হান তো নতুন অফিসে চলে আসে। নতুন গ্রুপের লোকজন আগে থেকেই জানতো যে হান অনেক ভালো কাজ করে, তাই ওরা সবাই ওকে সাদরে অ্যাকসেপ্ট করে। এরপর আমরা হানের ফ্যামিলির লোকজনকে দেখতে পাই, ওরা তো সবাই মিলে খাবার খাচ্ছিল। হান আজকাল লেট করে বাসায় আসছে, এটা বলতে বলতেই তখন হান চলে আসে। আসলে হান ওর বাড়ির কাউকেই বলেনি যে ও অন্য গ্রুপে চলে গিয়েছে। এরপর আমরা দেখি ওর মা তো লিনদের বাড়িতে আসে, আর এসে কলিং বেল বাজাতে থাকে। এরপর দেখা যায় উনি তো ভিতরে যায়, আর তখন সেখানে লিনের মাও আসে। উনি লিনের মায়ের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসে। তখন লিনের মা তো ওনাকে কথা শোনাতে শুরু
শুরু করে দেয়। বলে আপনার মেয়ের জন্য আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, তাই এখন আর কোনো কিছুই হয়তো বা সম্ভব হবে না। তখন দেখা যায় উনি তো বলে এখানে আমার মেয়ের কী দোষ, আপনার কোম্পানি যেরকম হবে সেটাই তো সবার সামনে আসবে, আমার মেয়ের তো এখানে কোনো দোষ নেই। তখন ওই মহিলা ওকে আরও বেশ কিছু কথা শুনিয়ে দেয়, বলে আমাদের লেভেলে তোমরা কখনোই আসতে পারবে না। এগুলো লিন ভিতর থেকেই শুনছিল, কিন্তু ও তো কিছুই বলছিল না। ওর মা তো কথা শেষ না করেই চলে যাচ্ছিল। তখন হানের মার রাগ হয়ে যায়, বলে আমার কথা এখনও শেষ হয়নি। ওদের এই চিল্লাচিল্লি শুনে ওখানে লিনের বোন চলে আসে, আর এসে বলে আপনি এখানে কেন এসেছেন, আপনাদের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আর ওর মাকে অনেক কথা শোনাচ্ছিল। তখন লিন আর বসে থাকতে পারে না। আর এদিকে হান তো ওদের বাড়িতেই চলে আসে। ও জানতে পেরেছিল ওর মা এখানে এসেছে। ওর মাকে এরকম অপমান করছিল দেখে ও তো ওর মাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু লিনের বোন তো ওকে অনেক কথাই শোনাচ্ছিল, বলছিল আমার ভাইকে ফাঁসাচ্ছিলে তুমি। তখন ও তো ঘুরে দাঁড়ায় আর বলে আমি তো জানতামই না যে আপনার ভাই এত বড় লোক। আমি ভেবেছিলাম ও আমারই মতো মধ্যবিত্ত। আমি জানলে ওকে কখনোই ভালোবাসতাম না। আর আরেকটা কথা, আমি আমার যোগ্যতায় এখানে পৌঁছেছি, তাই আপনাদের হাত ধরে আর উপরে ওঠার আমার কোনো দরকার নেই। আর এরপর ও তো লিনের সাথে ব্রেকআপ করে নেয়। ও লিনকে বলে আজ থেকে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করলাম, আর তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো না, কেননা তোমার স্ট্যাটাসের সাথে আমি কখনোই যেতে পারবো না। ও তো এটা বলে মাকে নিয়ে বের হয়ে আসে। আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হতে থাকে। লিন তো ওদের পেছন পেছন যেতে থাকে, ওর কাছে কোনো ছাতাও ছিল না। ও তো ভিজে ভিজেই ওর পেছন পেছন যাচ্ছিল। ও আসলে হানের সাথে কথা বলতে চায়। আর এরপর হান ওর মাকে বলে একটু দাঁড়াও। আর এরপর ও তো ছাতাটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর এরপর ও তো লিনের কাছে যায়, গিয়ে বলে যে এটা আর কোনোদিনই সম্ভব নয়, আমাদের ব্রেকআপ করে নেওয়াটাই ঠিক হবে। তখন লিন বলে আমি সব কিছু ছেড়ে তোমার সাথে থাকতে চাই, চলো আমরা অনেক দূরে চলে যাই, যেখানে আমার বাবা মা আর বোন কেউই থাকবে না, শুধু আমি আর তুমি থাকবো, আর কেউ আমাদের কোনো প্রবলেম করবে না। এরপর দেখা যায় ও তো বলে এটা সম্ভব নয়, আমি আমার ফ্যামিলি এত ছোট করতে পারবো না, আর আমি তোমাকে আর ভালোবাসতেও পারবো না। তুমি অনেক বড় লোক আর আমরা অনেক গরিব, তাই আমরা চাইলেও কখনোই এক হতে পারবো না, তাই ব্রেকআপ করাটাই বেস্ট হবে। এগুলি শুনে লিন তো কান্না করতে থাকে, ওর অনেক খারাপ লাগছিল। ও আসলে হানকে অনেক ভালোবাসে। এরপর হান তো ওর সঙ্গে ব্রেকআপ করে দেয় আর ছাতাটা ওর হাতে দেয়, বলে নিজের খেয়াল রেখো। আর এরপর ও তো ওইখানে ওকে একা রেখেই সামনের দিকে এগিয়ে যায়। আর ওর পেছন পেছন লিনও তো আর আসে না, ও দাঁড়িয়ে থাকে। হান তো ওর মাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আসলে এগুলো সবই তো ইয়াও দেখতে পাচ্ছিল। ইয়াও আসলে ওর বাবার সঙ্গে এখানে এসেছিল। এরপর ওর বাবা তো এই ছাতাটা নিয়ে ওদের নিতে যায়, আর এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াও তো দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি ও খেয়াল করে দেখে যে ওখান থেকে লিন চলে গিয়েছে, একটুও অপেক্ষা করেনি, ও গাড়িতে উঠে পড়ে। আর ইয়াও তো ওইখানে দাঁড়িয়েই থাকে, ও বাসে করে ওইখান থেকে চলে যাবে। এরপর আমরা দেখি ওরা বাড়িতে ফিরে আসে, আর ওর মায়ের তো মন অনেক খারাপ থাকে। আর এখানে তো হান অনেক নর্মাল বিহেভ করে, ও ওর ভাইয়ের সঙ্গে বাইরে বের হয়। ওর ভাই তো বলে তুমি একদম ঠিক কাজ করেছো, ওরকম একটা ফ্যামিলিতে বিয়ে না করাই ঠিক, তুমি ওই ফ্যামিলিতে বিয়ে করলে তুমিও ওদের মতো হয়ে যেতে, আর আমার বোনই থাকতে না। হানের তো অনেক খারাপ লাগে, 3 বছরের রিলেশন একেবারে একদম শেষ হয়ে গেল ওর। এরপর আমরা দেখি পরদিন ও তো অফিস যায়, আর ওইখানে গিয়ে ও পড়ে যাচ্ছিল, ও অনেক অসুস্থ ছিল। আর এগুলো তো সব ইয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ও দেখছিল ও কতটা ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর ওইখানে তো হানের ফ্রেন্ড চলে আসে। হান ওর ফ্রেন্ডকে দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে, ওকে হাগ করে আর কাঁদতে থাকে। ওর ফ্রেন্ড তো হানকে ওদের বাসায় নিয়ে আসে আর বলে তুমি একদম ঠিক কাজ করেছো, আর ওর মন অনেক ভালো করার চেষ্টা করে, ওকে মোটিভেট করে। এরপর আমরা দেখি ও তো ড্রিঙ্কস করতে চায়, আর এরপর হানার ফ্রেন্ড তো ড্রিঙ্কস আনতে যায়, এসে দেখে যে ও তো ঘুমিয়ে পড়েছে। আর এরপর ড্রিঙ্কসটা তো সে নিজেই করে। এরপর আমরা দেখি হানের বাবা আর মা তো দুজনেই হানকে নিয়ে অনেক টেনশন করতে থাকে। ওরা বলতে থাকে হানকে কে এত টেক কেয়ার করবে, আমার মেয়েটাকে কে একটু ভালো
মতো বোঝাতে পারবে। তুমি প্লিজ ওর দাদির কাছে যাও। আর এই কথা শুনে ওর বাবা তো সত্যিই দেখা করতে আসে, আর গ্র্যান্ডমা তো ওকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। বলে, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, অনেক বছর তোমায় আমি দেখি না। এরপর দেখা যায় হানের বাবা তো সরি বলে, বলে যে আসলে আমার আশা হয় না। আর এরপর সে তো হানের বিষয়ে সব কথা বলে, বলে যে হানের সঙ্গে কি হয়েছে। আর এরপর দাদিকে বলে যে ওকে একটু বোঝানোর জন্য, যাতে করে ও ওর লাইফটা সুন্দর করে লিড করতে পারে। ওর দাদি বলে, ঠিক আছে, আমি হানকে ভালো মতো বুঝিয়ে দিব, ও যেটা চায় সেটাই হবে, আর ওকে এখানে পাঠিয়ে দিও, ওর অনেক ভালো লাগবে। হান তো দাদির কাছে চলে আসে, আর এসে দাদির বিছানায় বসে। দাদি জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? এটা শুনতেই ও তো কান্না করে দেয়, আর দাদিকে জড়িয়ে ধরে। আর ও সব কথা দাদিকে বলে যে ওর সঙ্গে কি হয়েছে। ও বলে, আমার সেলফ রেসপেক্টটা অনেক বড়, তাই আমি কখনোই চাই না টাকার কাছে সব সম্মান নষ্ট হয়ে যাক। তখন ওর দাদি বলে, ঠিকই বলেছ। আর এরপর ও দাদির সাথে বেশ ভালো সময় কাটায়, আর ওরা একসাথে খাবারও খায়। এদিকে লিনের বাবাকে দেখতে পাই আমরা। লিনের বাবার কাছে তার সেক্রেটারি আসে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একটা অ্যাফেয়ার সম্পর্ক আছে। তখন ওর বাবা তো বলে, তুমি এভাবে আমার সঙ্গে দেখা করতে আসবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। আসলে এই সেক্রেটারিকে তো অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর আমরা হানকে দেখি। হান তো ওর আর লিনের সব ছবিগুলো মুছে দেয়, ও সব কিছু ডিলিট করে দেয়। ওর অনেক খারাপ লাগছিল, ও তো কান্না করছিল, তারপরেও ও এই কাজগুলো করে। এরপর আমরা ইয়াওকে দেখি। ইয়াও তো গ্র্যান্ডমার কাছে যায়, আর গিয়ে হানের বিষয়ে কথা বলে যে হানের সঙ্গে কি হয়েছে। হানের মায়ের কাছে গ্র্যান্ডমা ফোন করে, আর সকালবেলা হানকে যেতে বলে, ওরা ক্যাম্পিংয়ে যাবে। এরপর আমরা দেখি সকালে হান তো একেবারে রেডি হয়ে যায়। ও এমনভাবে ড্রেস আপ করে, ওকে তো চেনাই যাচ্ছিল না, মনে হচ্ছিল ও যেন সার্ভেন্ট। এরপর আমরা দেখি ওইখানে তো দাদিমা একেবারে রেডি হয়ে থাকে, আর সেখানে তো ইয়াও থাকে। গায়ের কাছে গিয়ে ও তো ইয়াওকে দেখে, আর তাড়াতাড়ি ওর গেট আপ চেঞ্জ করতে থাকে। ওর হাত থেকে জিনিসপত্রগুলো নিচে পড়ে যায়। ইয়াও তো ওকে হেল্প করে, বলে, দাও আমি এগুলো তুলে দিচ্ছি। আর এরপর দুজন একসাথে গাড়িতে জিনিসগুলো তোলে। এরপর আমরা দেখি ওরা তো রওনা হয়ে যায়, কিন্তু গাড়িতে উঠে ইয়াও তো ওর সঙ্গে দুষ্টুমি করতে থাকে, ওকে বিভিন্ন কথা শোনাতে থাকে। আর এটা শুনে ও তো ভীষণ রেগে যায়। মূলত ইয়াও তো ওকে রাগাচ্ছিল, ওর মনের কষ্টগুলো যাতে ও বের করে দেয়, আর ওর উপর যাতে ও চিল্লায়, এই জন্য ও রাগাতেই থাকে। আর এদিকে হানও তো ভীষণ রেগে যায়, আর ও তো ওর উপর চিল্লাতেই থাকে। এরপর আমরা দেখি এটা তো তাদের বুঝতে পারে। ওরা ওই জায়গায় পৌঁছে যায়। আসলে ওরা একটা হোটেলে আসে, আর এখান থেকেই ওরা ক্যাম্পিংয়ের জন্য বের হবে। এরপর ওরা তো ক্যাম্পিংয়ে যায়। ওইখানে দেখা যায় ইয়াওয়ের তো বারবার ফোন আসতে থাকে, দাদি বিরক্ত হয়ে যায়। তখন আমরা দেখতে পাই হান তো ওর কাছে বলে, এই ফোনটা এখন রিসিভ না করলে কি হয়। আর এরপর ওর ব্যাগটা ওর হাতে ধরিয়ে দেয়, বলে, এই ব্যাগটা টানো। আর এরপর বলে, একদিন ফোন রিসিভ না করলে কি হবে, তোমার হোটেল কি বন্ধ হয়ে যাবে নাকি? এরপর দাদি আর ও তো এগিয়ে যায়, আর ও তো ফোনে কথা বলতেই থাকে। হান আর গ্র্যান্ডমা তো ওর মজা নিতে থাকে, দূরে দাঁড়িয়ে ওরা হাসতে থাকে। এটা তো ইয়াও পরে বুঝতে পারে। এরপর আমরা দেখি দাদি আর হান তো মেসেজ নিচ্ছিল। তখন তো হান বলে, এই বদমেজাজি ছেলেটাকে না আনলেও পারতে, আমরা দুজন আসলে অনেক ভালো হতো। তখন দাদি বলে, তুমি ইয়াওকে কেমন চিনো আমি জানি না, ইয়াওয়ের কেউই নেই, আর ও খুব ভালো ছিলেন, তুমি হয়তো ওকে ভালো মতো এখনো জানতে পারোনি। ওর শুধুমাত্র আমিই আছি, আর পৃথিবীতে ওর কেউ নেই। এগুলি শুনে হানের তো অনেক খারাপ লাগে। ও বুঝতে পারে যে ও কেন এত রুড ব্যবহার করে, ওর কেউ নেই দেখেই ও হয়তো বা এমন হয়ে গিয়েছে। ওর মনে মনে কষ্ট লাগে। সকাল হলে ও তো ইয়াওকে ডাকতে যায়, আর তখন ইয়াও তো অনেক অসুস্থ হয়ে যায়, ও মাটিতে পড়ে যায়। তখন হান তো ওকে গিয়ে বাঁচানোর চেষ্টা করে, আর অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু ওইখানে তো অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়ে যেত। তাই ওরা উপস্থিত বুদ্ধিতে ওইখান থেকে ওকে হাসপাতালে নিয়ে যায়। এরপর আমরা দেখি ওইখানে যাওয়ার পরে ওর জ্ঞান ভাঙে। আর এরপর ও দেখতে পায় ও তো হানের হাতটা ধরে আছে, আর এরপর ওর মুখের উপর কতগুলো চুল পড়ে আছে। ও আঙুল দিয়ে এটা সরিয়ে দিতে যায়, আর তখনই হানের ঘুম ভেঙে যায়। আর হান যাতে টের না পায় এজন্য ইয়াও চোখ বন্ধ করে থাকে। এরপর আমরা দেখি হান তো বুঝে ফেলেছিল। আর এরপর হান তো ওকে ওষুধ খেতে দেয়, বলে, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও।
আর এরপর হান তো ওকে কিছু কথা বলে তুমি এরকম নিজের খেয়াল কেন রাখো না। তখন ইয়া বলে আমার সাথে মাঝে মাঝেই এরকমটা হয়। তখন হান বলে এই জন্য তোমার একা থাকা উচিত নয়। ও বলে আমার ফোনে এমন একটা অ্যাপস আছে যেটাতে আমার সমস্যা হয় না। তখন ও বলে যে তোমার ফোন কি তোমায় হাসপাতালে নিয়ে যাবে নাকি। ইয়াও তো তখন বলে তা তো নিবে না। তখন হান বলে এই জন্য একা আর থেকো না, দাদিমার সঙ্গে থেকো কিংবা কারোর সঙ্গে থেকো, আর নিজের একটু খেয়াল রেখো। আর এই দুষ্টু মিষ্টি মোমেন্টে এসে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।